Hey, welcome in my video. Organizational Behavior Paper 1 এর 5th চ্যাপ্টার আজকে আমরা কমপ্লিটলি কভার করব। জানি না কত সময় লাগবে, খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে সমস্ত কনসেপ্টটা বুঝিয়ে দেবো এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই এক্সামে, মডিউল 2 থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। সুতরাং এই চ্যাপ্টারটা ভালো করে নাও। মোটিভেশন, চ্যাপ্টার ইজ মোটিভেশন। চলো স্টার্ট করা যাক মোটিভেশন দিয়ে। মোটিভেশন স্টার্ট করব, তাহলে আগে জানতে হবে মোটিভেশন জিনিসটা কি। হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশন হলো একটা ইচ্ছা কোনো কিছু করার জন্য, কোনো কিছু চাহিদা ফুলফিল করার জন্য একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা জন্মানো, সেটাই হচ্ছে মোটিভেশন। পেলেই মানুষের মধ্যে কোনো ইচ্ছা জন্মায়, ফলে তারা একটা চাহিদা পূরণ করে। আবার কি হয়, একটা চাহিদা, তোমার কোনো একটা চাহিদা যে তুমি এটা চাইছো, এবার সেই চাহিদাটা পূরণ করার জন্য তোমার মনে মোটিভেশন জাগলো, এরপর তুমি সেই ইচ্ছাটা পূরণ করার পিছনে মানে ফুয়েল দিলে, মানে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য তোমার জি জান লাগিয়ে দিলে, ঠিক আছে? তাহলে মোটিভেশনটা কি? একটা মানুষ যখন ফিজিক্যাল আর মেন্টাল কোনো চাহিদা পূরণ করার জন্য তার মনে ইচ্ছা জাগে, সেটাই মোটিভেশন। সেটা নিজের মন থেকেও আসতে পারে, সেটা অন্য কারোর থেকেও, বাইরে থেকেও আসতে পারে। এবার অর্গানাইজেশনাল বিহেভিয়ারে এটার কাজ কি? একটা অর্গানাইজেশনে ম্যানেজার্সরা এমপ্লয়ীদের মোটিভেট করবে, তবেই তো তারা কাজ করবে ভালো করে। ম্যানেজারের কি করা উচিত? কাজ করিয়ে নেওয়া উচিত। এবার লোককে দিয়ে কাজ করাবে কি করে? ভালো মতো মানে নিকড়ে কাজটা করিয়ে নিতে হবে, বুঝলে তো? এবারে তুমি ধরো তুমি ধরো ম্যানেজার, দেন তুমি তো চাইবে তোমার এমপ্লয়ি খুব ভালোভাবে কাজ করুক, দেন তুমি পুরো তাকে ইউটিলাইজ করে নিতে চাইবে। তো তার জন্য কি দরকার? এবার তুমি চাইছো তোমার যে এমপ্লয়ি সে ভালোভাবে, তাকে যেন বকতে মারতে মানে কোনো ঝামেলা যাতে না জড়াতে হয়, তবু সে যেন ভালো পারফরমেন্স দিক। তার জন্য কি করবে তুমি? তার জন্য তাকে তাকে মোটিভেট করবে, জানার চেষ্টা করবে যে তার চাই কি, কি চাই, তার নিডসটা কি। দেন যেটা চাই সেটার আর কি প্ররোচনা দেখিয়ে দেন পারফরমেন্সটা করার চেষ্টা করবে। এবারে মানুষের চাহিদা সেটা তো আর সব সময় এক থাকে না, আবার এক একজনের চাহিদা এক এক রকম। কারুর সম্মান চাই, কারুর অর্থ চাই, কারুর আবার উচ্চ পদ চাই। তো এক একজনের চাহিদা এক এক রকম, সেই অনুযায়ী মানুষের চাহিদা বুঝতে হবে। এবং চাহিদা সবসময় এক থাকে না, কারোর এখন এইটা চাইছে পরে ওইটা চাইছে, এরকম একটা হয় যে সময়ের সাথে চেঞ্জ হতে থাকে। তাই কি হয়, ম্যানেজারের সেটা বুঝতে হবে যে এমপ্লয়ির কি চাই, কখন কি চাই, সেটা বুঝে কাজ করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট পেজে চলে যাই। এবার প্রশ্ন আসছে মোটিভেশনের ইম্পর্টেন্সটা কোথায়, কেন মোটিভেশন জরুরি? দেখো, মোটিভেশন, এখানে একটা স্টোরি বলা হয়েছে যে একটা ঘোড়াকে তুমি পুকুরের কাছে নিয়ে যেতে পারবে বা জলাশয়ের কাছে নিয়ে যেতে পারবে জোর করে, ঠিক আছে, টেনে টেনে নিয়ে যেতে পারবে, কিন্তু তাকে জোর করে জলটা কি খাওয়াতে পারবে? তাকে মানে তার ইচ্ছা যতক্ষণ না হবে সে তো সেই জলাশয় থেকে জল খাবে না। সেরকম ভাবেই একটা ম্যানেজার এমপ্লয়ীদের কাজে নিযুক্ত করতে পারেন, টাকা দিয়ে কাজে নিযুক্ত করে নিতে পারেন, আবার কখনো কখনো ছাড়িয়েও দিতে পারে। কিন্তু যখন কাজে নিযুক্ত করলো মানে তার থেকে ভালো পারফরমেন্স আদায় করে নেবে, এটা পসিবল না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এমপ্লয়ি নিজে চাইছে কাজ করতে। সুতরাং এমপ্লয়ির যাতে নিজে ভালো করে কাজ করে, তার জন্য কি করা উচিত? তাকে মোটিভেট করা উচিত। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো, যারা মোটিভেট থাকবে তারা ভালো করে কাজ করবে, যারা স্যাটিসফাইড থাকবে তারা শান্ত থাকবে, একদম শান্তিতে কাজ করবে, ঠিক আছে, কম মাইনে পেলেও কাজ করবে। কিন্তু যারা বিরক্ত থাকবে, মোটিভেটেড থাকবে না, যাদের মনে অনেক ঘোরপ্যাচ চলবে, এর ব্যাপারে ওর ব্যাপারে কুটকাচালি চলবে, মানে ম্যানেজারের ব্যাপারে মেনলি, তাই যাদের মনে এইগুলো চলবে যে আমাকে ভালো টাকা দিচ্ছে না, এই দিচ্ছে না, ওই দিচ্ছে না, তারা কি ঠিকভাবে কাজ করতে পারবে? পারবে না। সুতরাং এমপ্লয়ি যখন পিসফুল মাইন্ডেড থাকে, যখন মোটিভেটেড থাকে, স্যাটিসফাইড থাকে, তখন তার বেস্ট পারফরমেন্সটা সে দেয়। যদিও তাকে লেস পে করা হোক না কেন, কম মাইনেতেও সে ভালো পারফরমেন্স দেয়। এবং এর ফলে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টটা কি হয়, ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি হয়, টক্সিক এনভায়রনমেন্ট একদমই থাকে না। ফলে ওই কোম্পানিটার ভালো নাম হয়, ওখানে আরো লোক নিযুক্ত হতে চায়। আর যারা শান্তিপূর্ণভাবে স্যাটিসফাইড হলে
হয়ে কাজ করছে তারাও দীর্ঘদিন থাকতে চায়, তারাও হুটহাট করে ছেড়ে চলে যায় না। সুতরাং বারবার করে হায়ারিং করার যে খরচটা, বারবার করে লোক নেওয়ার যে খরচটা, সেইটা কিন্তু কোম্পানির বেঁচে যায়। সুতরাং এর একটা লাভ তো হচ্ছেই মোটিভেশন দেওয়ার, তাই না? এবারে আরো কি হচ্ছে, এমপ্লয়িরা যখন মোটিভেট থাকছে তখন তারা যখন তখন ছুটি নিচ্ছে না বেশি বেশি করে, আবার মানে দরকার নেই রেস্ট তবুও রেস্ট করছে না, কাজ করার নাটক করছে না, জব ছেড়ে চলে যাচ্ছে না, স্যাটিসফাইড থাকছে তো তারা, তাহলে কেনই বা যাবে? তো এটা কি জন্য পসিবল হচ্ছে? মোটিভেশনের জন্য। সুতরাং মোটিভেশন খুব ইম্পর্টেন্ট। জাপানের মতো সাকসেসফুল অর্গানাইজেশন যেগুলো জাপানে আছে, আর সেগুলোতে কেন লোকেরা অনেক বেশি মানে ভালো পারফরমেন্স দিতে পারে, কারণ তারা মোটিভেটেড থাকে। সুতরাং মোটিভেশন ইজ দ্য কি ফাংশন অফ আ ম্যানেজার। ঠিক আছে, হাই পারফরমেন্স যদি কাউকে দিয়ে করাতে হয় তাহলে তাকে মোটিভেট করতে হবে ম্যানেজারের। ঠিক আছে, চলো নেক্সট পেজ। এবারে বলেছে হোয়াট আর দ্য অ্যাপ্রোচেস টু মোটিভেশন। মোটিভেশনের কি কি অ্যাপ্রোচেস আছে? দুটো অ্যাপ্রোচ আছে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নিড বেসড অ্যাপ্রোচ। সেটা কি? মানুষের প্রয়োজন ভিত্তিক পদ্ধতি, যেটা প্রয়োজন ভিত্তিক পদ্ধতিতে কিভাবে মানুষকে মোটিভেট করা যায়। একটা মানুষের কি প্রয়োজন সেটা আগে বুঝতে হবে, সেই অনুযায়ী তাকে মোটিভেট করতে হবে। তার সম্মান চাই, না তার অর্থ চাই, নাকি তার পদোন্নতি চাই, নাকি তার সুবিধা চাই, কোন রকম কোনো ফেভার চাই, কি অ্যাপ্রোচেস চাই তার, সেইভাবে তাকে অ্যাপ্রোচ করতে হবে, সেইভাবে তার নিড ফুলফিল করতে হবে, তার অভাব মেটাতে হবে। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ঘাটতি আছে, কোনো না কোনো ডিসস্যাটিসফ্যাকশন আছে। কেউ এটা নিয়ে পরেশান, কেউ ওটা নিয়ে, কারণ মনে হয় এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। সেইগুলো বুঝে সেগুলো ফুলফিল করলে তারা অবশ্যই মোটিভেট হবে। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচের তরিকা। মানে যাই হোক, এবারে এটা দুই রকম ভাবে ভাগ করা হয়, ইন্ট্রিনসিক অ্যাপ্রোচ, এক্সট্রিনসিক অ্যাপ্রোচ। এবারে ইন্ট্রিনসিক অ্যাপ্রোচটা কি? ইন্ট্রিনসিক অ্যাপ্রোচটা হলো যেটা হচ্ছে ভেতর থেকে, ঠিক আছে? যেমন ভেতর থেকে যখন দায়িত্ববোধ জন্মায়, যখন একটা চ্যালেঞ্জ জন্মায় যে আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারছি না, এটা এত কঠিন, সবাই করে নিল আমি পারছি না, আমি কেন পারবো না, দেন করে নিলে, যদি একবার করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব মোটিভেটেড ফিল হয় তখন নিজের মধ্যেই একটা। তো তাকে অ্যাপ্রোচ করতে হবে না, তাকে মোটিভেট করতে হবে, হ্যাঁ হ্যাঁ তুমিও পারবে, তুমিও পারবে। তো এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? যে সে যাতে অ্যাচিভ করতে পারে কোনো কিছু, তার দিকে সেটার দিকে তাকে ঠেলে দেওয়া, তার সেলফ রেসপেক্ট পাবে সে সেটার জন্য, আরো অনেক কিছু। আর এক্সট্রিনসিক অ্যাপ্রোচটা কি? বাহ্যিক। যেটা কিরকম? যেটা স্যালারি দিচ্ছে বেশি বেশি, প্রমোশন, তারপরে প্রমোশন দিচ্ছে, বোনাস দিচ্ছে, এই সমস্ত দিয়ে তাকে খুশি করা, মোটিভেট করা। কেন? বেটার পারফরমেন্স দেওয়ার জন্য। একবার সে যদি অনেক বেটার, মানে সে জানে যে আমি যদি আজকে 100টা টাস্ক কমপ্লিট করতে পারি আমি তাহলে রিওয়ার্ড পাবো। এবারে যেই সে 100টা টাস্ক কমপ্লিট করলো, সে তারপরে যদি সত্যি সত্যি রিওয়ার্ড পেলো, তাহলে তো সে আরো মোটিভেটেড হবে। বা তার সাথে আবার বোনাসও পেলো, যে ঠিক আছে তুমি একদিনেই করে নিয়েছো, নাও বোনাস। সে তো আরো মোটিভেটেড হয়ে গেল, সে পরের দিনও চেষ্টা করবে এত টাস্ক কমপ্লিট করার। সে তার ফুল দম লাগিয়ে দেবে বেশি বেশি প্রমোশন, বোনাস, স্যালারি এটসেট্রা পাওয়ার জন্য। সুতরাং কি, সে তার পারফরমেন্সটাকে বেটার করছে। এটা একটা প্রসেস, তাকে মোটিভেট করা যায়। চলো নেক্সট পেজে দেখি আর আরেকটা কি অ্যাপ্রোচ আছে। সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে জব বেসড অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে হয় কি? এই অ্যাপ্রোচে কাজটাকে ইন্টারেস্টিং করা হয়, কাজটাকে বোরিং থেকে ইন্টারেস্টিং করা হয়, মিনিংফুল করা হয়, যাতে যারা কর্মচারী তাদের করতে, কাজটা করতে একটু ফোকাস ফিল হয়, একটু ইন্টারেস্টিং ফিল হয়, একটু মোটিভেটেড ফিল হয়। ঠিক আছে, যেমন কিভাবে ইন্টারেস্টিং করা যায় বোরিং কাজকে, বোরিং থেকে বোরিংনেসটা কিভাবে কাটানো যায়? জব রোটেশন করে, ঠিক আছে? মানে ওয়ার্ক টাইম রিডিউস করে একটু জবটা রোটেশন করা হলো, ধরো আজকে বেশি টাইম, আজকে বেশি কাজ করেছে বলে কালকে একটু কম কাজ করানো হলো, বা আজকে যে টাইমে কালকে অন্য টাইমে, এরম করে জব এনলার্জমেন্টটা কি? সেখানে হয় একই লেভেলের অনেক টাস্ক দেওয়া হয়, তাহলে একই লেভেলের টাস্ক তারা করতে করতে তাদের সহজ হয়ে যাবে। দেন ওরা করতে করতে দেখবে টাইমিংটা কমে আসবে, মানে কম সময়ে তারা অনেকগুলো কাজ করে ফেলতে পারবে, একই লেভেলের কাজ তো সেম কাজ, মানে সেম লেভেলের কাজ। তো জব এনরিচমেন্ট,
এটা কি হচ্ছে, এখানে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমাকে এই দায়িত্বটা আজকে দেওয়া হলো, তুমি আজকে এটা প্লিজ করে দিও, এটা আজকে করতে তুমিই পারবে শুধু, এরম একটা দায়িত্ব দেওয়া হলো তাকে। আর সে গলে জল মোটিভেটেড হয়ে সব কাজটা করেই ফেললো। তারপরে কি হচ্ছে, ফ্লেক্সি টাইম। ওয়ার্কারকে বলা হলো তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা টাইম চুজ করে নাও, এই টাইমে তুমি আসবে এই এই সপ্তাহের জন্য, এরকম ভাবে করা হলো। আবার জব শেয়ারিং, যেখানে দুজন ব্যক্তিকে বেছে নেওয়া হলো, তো বললো যে তোমরা দুজনে মিলে একটা কাজ দেওয়া হলো, এটাকে তোমরা দুজনে মিলে করো, ঠিক আছে। তারা হাসি ঠাট্টা করতে করতে করলো, জব শেয়ারিং করে মজা আসলো। তারপরে অটোনোমাস ওয়ার্ক টিমস, টিম নিজেরাই নিজেদের কাজ ম্যানেজ করলো একদিন, যে তোমরাই আজকে তোমাদের কাজ ম্যানেজ করে তোমরাই আজকে সবটা কমপ্লিট করো, কে কোন কাজ করবে দেখে তোমরা নিজেরা ঠিক করে করো। কোয়ালিটি সার্কেলস, যেমন তোমরা ছোট ছোট গ্রুপ বানাও, তোমরা গ্রুপের মধ্যে তোমাদের যার যা প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করো, সলিউশন খোঁজো। এরম ভাবে কি হবে, কোয়ালিটি ডেভেলপ হবে, সলিউশন বের হবে, সুবিধা হবে, কাজটা ইন্টারেস্টিং হয়ে উঠবে। আর কি হয়, দেয়ার ইজ অলসো জব ক্যারেক্টারিস্টিক মডেল, জেসিএম মডেল বলা হয় যেটাকে। সেইখানে কি হয়, স্কিল ভ্যারাইটি থাকে। এই স্কিল ভ্যারাইটিতে কি হয়, স্কিল ভ্যারাইটিতে কার স্কিল কিভাবে বাড়ছে সেইগুলো নিয়ে, মানে তার স্কিলটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তুমি তো এইটা করতে পারবে, তুমি তো এটাতে এক্সপার্ট, তুমি এটা করো, এরকম ভাবে। টাস্ক আইডেন্টিটি, তুমি এই কাজটা ভালোভাবে বুঝতে পারবে, তুমি এটা করো। টাস্ক সিগনিফিকেন্স, তুমি এটা দেখে নাও, এটা কিভাবে কি করতে হবে তুমি জানো, করো। অটোনমি, তুমি তো নিজেই এটা নিজের ইচ্ছা মতো যেভাবে পারবে কমপ্লিট করো, তুমি আজকের মধ্যে কমপ্লিট করে দিলেই হবে, নিজের ইচ্ছা মতো যেভাবে করবে করো। ফিডব্যাক, তুমি যে কাজটা করেছো তার জন্য ফিডব্যাক এসছে, এবার সেই কাজটা খুব ভালো হয়েছে, সে একটু মোটিভেট হলো, সে আরো করবে, এরকম একটা ব্যাপার। তো এই সবগুলো মিলিয়ে একটা এমপিএস যাকে বলা হয়, মোটিভেটিং পটেনশিয়াল স্কোর, ঠিক আছে, এরকম একটা ক্যালকুলেট করা হয় এমপিএস যাকে বলে। সেটার স্কোর যত বেশি হবে, মোটিভেশন তত বেশি হবে জবের, ঠিক আছে। কনক্লুশনে কি বলা হয়েছে, ওই নিড বেসড অ্যাপ্রোচ আর জব বেসড অ্যাপ্রোচ দুটোই দরকার, দুটোই ম্যানেজারকে হেল্প করে বুঝতে যে কার কি প্রয়োজন, এমপ্লয়ীদের স্যাটিসফাইড রাখতে আর মোটিভেট করতে, বেটার পারফরমেন্সের জন্য, যাতে তারা বেটার পারফরমেন্স দিতে পারে। দুটো অ্যাপ্রোচই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটোই ভালোভাবে কাজে লাগাতে হবে। এবার যারা এইসব নিয়ে গবেষণা করেন, সেই গবেষকগণ এই ব্যাপারটার উপর গবেষণা করেছেন এবং চারটি তত্ত্ব বা থিওরিজ আবিষ্কার করেছে, ঠিক আছে, ডেভেলপ করেছে। এবার এই মোটিভেশন থিওরিজ গুলো খুব মানে ব্যাকডেটেড হয়ে গেছে বলা যায়, অত বেশি ইউজ আজকালকার দিনে হয় না আধুনিকতার কারণে, কিন্তু তবুও এখনো কিছু কিছু ম্যানেজার সেগুলোকে বাস্তবে ইউজ করেন। এবারে তাই জন্য আমরা কিন্তু সেই থিওরি গুলোকে ভালোভাবে জেনে নেব, কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার তো রাখতে হবে, তাই না। নেক্সট হতে পারে তোমরাও কখনো ম্যানেজার হবে আর তোমাদেরও কাজে লাগবে। চলো নেক্সট পেজ থেকে দেখি কি কি তত্ত্ব বা থিওরিজ। হায়ারার্কি অফ নিডস থিওরি বাই এ মাসলো। ম্যাসলোর এই হায়ারার্কি নিডস থিওরিতে পাঁচটি স্তর আছে: ফিজিওলজিক্যাল, সেফটি, অ্যাফিলিয়েশন, এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ব্যাস এই পাঁচটি স্তর আছে। প্রথম স্তরে কি বলা হয়েছে, আচ্ছা প্রথমে এই হায়ারার্কি অফ নিডস থিওরিতে বোঝানো কি হয়েছে, এই থিওরিটা অনুযায়ী মানুষ যে এক এক সময় এক এক রকম চাহিদা অনুভব করে, এবং প্রথম চাহিদাটা তার পূরণ না হওয়া অবধি সে কিন্তু পরের চাহিদায় যেতে পারে না। পাঁচটা লেভেল অফ চাহিদা যদি থেকে থাকে, সে একদম লোয়ার লেভেলের চাহিদা পূরণ না হওয়া অবধি তারপরের চাহিদায় যেতে পারে না। যেমন সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল চাহিদা, যেখানে তোমার শারীরিক চাহিদার কথা বলা হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, এইগুলো যদি মানুষের পূরণ না হয়, এর পরের চাহিদা মানুষের আসতেই পারে না, প্রথম চাহিদা এটাই। এরপরে সেফটি, মানুষ কিভাবে ডেঞ্জার থেকে প্রোটেকশন নেবে, নিজেকে ভালোভাবে সেফটি জোনে রাখবে, কোথাও ছাদ ভেঙে পড়ার মতো আশঙ্কা হলে কিভাবে সেটাকে ঠিক করে আগে রাখবে, বা এরম কিছু টাইপের, মানে সেফটি রাখবে সব দিক থেকে। অ্যাফিলিয়েশন, সরি, অ্যাফিলিয়েশন, দ্যাট ইজ লাভ, ফ্রেন্ডশিপ, বিলঙ্গিং, মানে মানুষের বন্ধুত্ব ভালোবাসা তো জীবনের দরকারি, এগুলোও একটা নিডস, ঠিক আছে। তো এগুলো এই থিওরিতে বলা হয়েছে। তো এই চাহিদাটা আবার পূরণ হয়ে যাওয়ার পর নেক্সট চাহিদা কি হয়, রেসপেক্ট, স্ট্যাটাস,
সেলফ কনফিডেন্স, এইগুলো মানুষের তারপরে চাহিদা হয়ে দাঁড়ায়। তারপরে এটা যখন পূরণ হয়ে যায় তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন, পার্সোনাল গ্রোথ কিভাবে হবে, শান্তি কিভাবে মনে আসবে, সুখ কিভাবে পাবে, এই চাহিদাগুলো তখন চলে। ম্যানেজারদের বোঝা উচিত যে কখন মানুষ কোন চাহিদাটা চাইছে, মানে তার এমপ্লয়ি কখন কোন চাহিদাটা নিড করছে, মানে তার কখন কোন চাহিদাটা প্রয়োজন এই মুহূর্তে, তো সেই অনুযায়ী তাকে মোটিভেট করা উচিত। চলো নেক্সট পেজে যাই। নেক্সট থিওরি হচ্ছে ম্যাকগ্রেগরের থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। এই থিওরিতে কি বলা হয়েছে, এই থিওরিতে এক্সপ্লেন করা হয়েছে দু ধরনের মানুষ পৃথিবীতে হয় বা অর্গানাইজেশনে হয়, যেখানে থিওরি এক্স হচ্ছে সেই রকম মানুষজন যারা কাজ করতে পছন্দ করে না, রেসপন্সিবিলিটি এড়িয়ে চলে, দায়িত্ব নিতে চায় না, মানে জীবনে খালি চিল করতে চায় এরকম। আর ওয়াই টাইপের মানুষ কিরকম, যেখানে মানুষ কাজ করতে, নিজের কাজটাকে উপভোগ করে, রেসপন্সিবিলিটি নিতে চায়, নিজেকে গ্রো করতে চায়, ডেভেলপ করতে চায়, নিজেই নিজেকে পরিচালনা করতে পারে একদিন, এরকম মানুষজন। ম্যানেজারের কি উচিত, ম্যানেজারের উচিত ক্যারট অ্যান্ড স্টিক পলিসি অ্যাপ্লাই করা। ক্যারট অর্থাৎ গাজর, গাজর কখন দেওয়া হবে, যখন পুরস্কার হিসেবে, যখন সে ঠিকঠাক কাজ করবে, যেটা কিনা ওয়াই ধরনের পিপলরা পায়। ঠিক আছে, টিম ওয়াই, থিওরি ওয়াই। আর স্টিক পলিসি যেটা হচ্ছে ফিয়ার অফ পানিশমেন্ট, শাস্তির ভয় দেখিয়ে দেখিয়ে কাজ করানো, যেটা এক্স ধরনের পিপলরা পায়, যারা কিনা এক্স তো বেসিভি নামটাই খারাপ আছে এক্স দের, তো এক্স তো এমনিতেই খারাপ, তো এক্স টাইপের মানুষজন কি করে, কাজ এড়িয়ে চলে, কাজের দায়িত্ব নিতে পছন্দ করে না, তাদের কি করা হয়, শাস্তির ভয় দেখিয়ে দেখিয়ে কাজ করানো হয়। চলো নেক্সট। নেক্সট হচ্ছে হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি বা মোটিভেশন হাইজিন থিওরিও বলা হয় একে। এই থিওরিতে বলা হয়েছে দুটো জিনিস দু টাইপের হয় এই ফ্যাক্টরস গুলো, হাইজিন ফ্যাক্টরস আর মোটিভেটরস। হাইজিন ফ্যাক্টরস এ কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে স্যালারি খুব ভালো, ওয়ার্ক কালচার খুব ভালো, ওয়ার্ক যেটা কাজ করছো সেই কাজটাও খুব ভালো, কোম্পানির পলিসি খুব ভালো, তবেই এগুলোর মধ্যে কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে এমপ্লয়িরা ডিসস্যাটিসফ্যাকশন হয়, আর যদি সমস্ত কিছু থাকে তবুও তারা পুরোপুরি মোটিভেটেড হয় না। এবারে মোটিভেটার্সে কি বলা হয়েছে, অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি, মানে তোমার একটা গোল সেট করে দিয়েছে ম্যানেজার, ম্যানেজার তোমাকে, তুমি গোলটা ফুলফিল করা মাত্র, কমপ্লিট করা মাত্র তোমাকে সাধুবাদ দেওয়া, তোমার নামটা সবাইকে বলা যায় আজকে কমপ্লিট করেছে, মানে একটু প্রশংসা করা, তোমার কাঁধে দায়িত্ব দেওয়া, তোমাকে বোঝানো দ্যাট ইউ আর ভ্যালুয়েবল, এটা তোমাকে স্যাটিসফাইড রাখবে, তোমাকে মোটিভেট করবে, এটা হচ্ছে মোটিভেটার্স। ম্যানেজারের কি উচিত, এই যে এই হাইজিন ফ্যাক্টরস গুলো, শুধু স্যালারি, ওয়ার্ক কন্ডিশন আর কোম্পানি পলিসি এগুলো ভালো থাকলে থোড়ি হবে, তাকে তো অ্যাচিভমেন্ট দিতে হবে, রিওয়ার্ড দিতে হবে, দায়িত্ব দিতে হবে, তাকে তো গ্রো করার সুযোগ দিতে হবে, তবেই সে মোটিভেট থাকবে। সুতরাং এই ডিস্যাটিসফ্যাকশন দূর করার জন্য যে কোনো একটা জিনিস ফুলফিল করবে না, দুটো জিনিসই দরকার, ডিসস্যাটিসফ্যাকশন দূর করতে মোটিভেটার্সও দরকার, হাইজিন ফ্যাক্টরসও দরকার, দুটোই সমানভাবে দরকার। এখানে বলেছে ম্যাকলেল্যান্ডের নিডস থিওরি, ফোর্থ থিওরি আমরা পড়ছি চারটে থিওরির মধ্যে, লাস্ট থিওরি ম্যাকলেল্যান্ডের নিডস থিওরি। এখানে কি বলা হয়েছে, তিন ধরনের মূল চাহিদা এখানে বলা হয়েছে, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার। নিড ফর অ্যাচিভমেন্টটা কি, সাকসেসের জন্য ডিজায়ার, ঠিক আছে, গোলস কমপ্লিট করতে হবে, আগে আগে গোলস কমপ্লিট করতে হবে, এটাই তো তোমরা মানে কম বয়সে যারা মানে ক্যারিয়ারের স্টার্টিং এ তোমরা এটাই স্বপ্ন দেখো যে আগে সাকসেস হতে হবে, আগে ক্যারিয়ারে দাঁড়াতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, রাইট। দেন নিড ফর অ্যাচিভমেন্ট এইভাবে ধরে নাও। তারপরে হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন, ডিজায়ার অফ ফর ফ্রেন্ডশিপ এন্ড সোশ্যাল অ্যাপ্রুভাল। এবারে তোমরা যখন দাঁড়িয়ে গেলে তখন তোমরা চিন্তা ভাবনা করো এবারে বিয়ে টিয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এবার তারপরে হচ্ছে নিড ফর পাওয়ার, সব হয়ে গেল যখন, দেন তোমাদের আবার ইচ্ছা জাগবে যে বাকিদেরকে কন্ট্রোল কিভাবে করা যায়, নিজে বড় কিভাবে হওয়া যায়, একটা পাওয়ার কিভাবে, পাওয়ারফুল ব্যক্তি কিভাবে হওয়া যায়, এই চাহিদাটা তখন জন্মাবে। তাহলে ম্যাকলেল্যান্ড প্রথম ফোকাস করেছে ন্যাচের উপর, যেখানে হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট, যেখানে এই অ্যাচিভমেন্টটা যদি এটা যদি অ্যাচিভ হয়, মানে কেউ যদি লাইফে সাকসিড হয়,
দেন সে অনেক বেশি মোটিভেটেড হয়ে যায়। ঠিক আছে, কেউ যদি নিজের একটা গোলস কমপ্লিট করে নিতে পারে, লাইফে কেরিয়ারে দাঁড়িয়ে যেতে পারে, অনেক বেশি মোটিভেটেড হয়ে যায়, তারপরে সে এক এক করে তার নিডস গুলো ফুলফিল করার দিকে এগিয়ে চলে। ঠিক আছে, লাস্ট সে কিন্তু পাওয়ারও চেষ্টা করে। ঠিক আছে, তাহলে কনক্লুশন কি দাঁড়াচ্ছে, ম্যানেজাররা এখন অবশ্য এই চারটে থিওরির ব্যবহার অতটা করেন না, কিন্তু তবু এখন যদিও এই চারটে থিওরি খুব পুরনো হয়ে গেছে, তবু কিছু কিছু ম্যানেজার এখনো এই থিওরির ব্যবহার করে এমপ্লয়ীদের বোঝার জন্য, তাদের কি নিডস কি বিহেভিয়ার এগুলো বোঝার জন্য এখনো এই সমস্ত থিওরির ব্যবহার করে। ইআরজি থিওরি অফ মোটিভেশন। আচ্ছা, এইটা কি? এই থিওরিটা ক্লেটন অ্যালডারফারের দ্বারা ডেভেলপড হয়েছে। ম্যাসলোর হায়ারার্কি থিওরির উপর বেস করে এটা তৈরি হয়েছে, তবে এতে 5টি স্তর নেই, বদলে 3টি স্তর আছে। দ্যাট ইজ এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। এই 3টি স্তর আছে এই থিওরিতে। এক্সিস্টেন্স, বেসিক নিডস লাইক ফুড, স্যালারি, সেফটি, যেগুলো আমাদের বেসিক চাহিদা। রিলেটেডনেস, সোশ্যাল নিডস যেমন ফ্রেন্ডশিপ, লাভ, কানেকশন, এগুলো। গ্রোথ, পার্সোনাল গ্রোথ, অ্যাচিভমেন্ট অ্যান্ড সেলফ রেসপেক্ট, এইগুলো। তাহলে ইআরজি থিওরিতে 3টি স্তর রয়েছে, যেটি ডেভেলপড হয়েছে ক্লেটন অ্যালডারফারের দ্বারা। এই 3টি স্তর কি কি? এক্সিস্টেন্স, রিলেটেডনেস আর গ্রোথ। অ্যালডারফার নিজেকে অ্যালডারফার আরো কিছু ইন্ট্রোডিউস করেছে, দ্যাট ইজ ফ্রাস্ট্রেশন রিগ্রেশন। এটার মানে কি? এটার মানে এখানে বলা হয়েছে যে মানুষ যখন উচ্চ চাহিদা পূরণ করতে না পারে, উচ্চ লেভেলের চাহিদা অর্থাৎ থার্ড চাহিদা যেটা কিনা গ্রোথ, সেটা যদি পূরণ করতে না পারে, তাহলে সে নিম্ন চাহিদা পূরণ করার চেষ্টা করে। দ্যাট ইজ এক্সিস্টেন্স, মানে সাধারণ চাহিদা যেগুলো খাবার, স্যালারি, সেফটি, এইগুলো পূরণ করার চেষ্টা করে। যদি উচ্চ চাহিদা পূরণ করতে না পারে, তাহলে নিম্ন চাহিদা পূরণ করার চেষ্টা করে। এবং এই থিওরিটা বা এই ফ্রাস্ট্রেশন রিগ্রেশন ব্যাপারটা, এটা আজকালকার যুগে ওয়ার্ক প্লেসে খুবই বাস্তবসম্মত বলে বিবেচিত হয়েছে। কগনিটিভ ইভ্যালুয়েশন বা সেলফ ডিটারমিনেশন থিওরি। এই থিওরিও মানুষকে কিন্তু মোটিভেট করে, শেখায় যে কিভাবে মানুষ মোটিভেট হয়, কিভাবে। দেখো এখানে এখানে এই লাইনটা ভুল করে কাটা হয়ে গেছে, বাট এটা কাটা নয়, এটাকে তোমরা ঠিকঠাকই হিসেবে ধরো। দেখো এখানে বলেছে মানুষ কখনো কখনো বাহ্যিক পুরস্কার পেলেও মোটিভেট হয় না কখনো কখনো। কেন হয় না? কারণ তার ভিতর থেকে যদি নিজে থেকে ইচ্ছা না থাকে, সে যদি কাজটাকে এনজয় না করে, শুধুমাত্র টাকা পাচ্ছে বলে করে, তাহলে কিন্তু এক সময় তার বিরক্তি আসবেই, তখন অনুপ্রেরণা কম হবেই হবে। এক্সাম্পল হিসেবে যেমন তুমি যদি একটা বই পড়ো, তোমার টিচার তোমাকে বলেছে বলে, হোমওয়ার্ক দিয়েছে বলে পড়ো, তাহলে তোমার সেটা কাজ মনে হবে। কিন্তু তুমি যদি কোনো বই নিজের ইচ্ছায় পড়ো নিজে থেকে, তাহলে তোমার সেটা এনজয়মেন্ট হবে, তোমার ভালো লাগবে সেটা। সুতরাং কাজকেও ভালো লাগতে হবে, যদি কাজটাকে ভালো লাগে তবেই তুমি সেটায় দীর্ঘস্থায়ী ফল দিতে পারবে বা পারফরমেন্স ভালো দিতে পারবে, আর নয়তো কিছুদিন পর অবভিয়াসলি ডিসস্যাটিসফ্যাকশন আসবেই, বাহ্যিক পুরস্কার পাওয়া সত্ত্বেও, রিওয়ার্ড, বেটার স্যালারি, সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও। এবারে এই কোন জিনিসগুলো মানুষকে ইন্টারেস্ট দেয়? মানুষ যখন মনে করে যে সে কাজটার উপর তার নিজের কন্ট্রোল আছে, সে নিজের মনে করে করে, তখন। মানুষ যখন নিজেদের কাজের কোনো উদ্দেশ্য খুঁজে পায়, তখন তার ইন্টারেস্ট লাগে। মানুষ যখন সেই ওয়ার্ক কালচারে সবার সাথে একটা বন্ধুত্ব সুলভ পজিটিভ রিলেশন তৈরি করে, তখন তার ইন্টারেস্ট আসে কাজটায়। সুতরাং একটা রিসার্চ যেটা বলেছে, যারা ইন্টারনাল রিজনের জন্য কাজ করে, মানে শেখার জন্য, লাইফে গ্রো করার জন্য, প্যাশনের জন্য, এই সমস্ত কারণে কাজ করে, তারা অনেক বেটার স্যাটিসফাইড থাকে আর বেটার পারফরমেন্সও দিতে পারে। যারা শুধুমাত্র স্ট্যাটাস আর টাকা পয়সার জন্য কাজ করে, তারা কম খুশি থাকে। খুশি থাকে অবশ্যই যে সে অ্যাচিভ করেছে, বাট কম খুশি থাকে। তাহলে গ্রোথ, লার্নিং, প্যাশন এগুলো বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এমপ্লয়ীদের সেইভাবেই মোটিভেট করতে হবে,
যাতে তারা সেইগুলোর সাথে কানেক্ট হতে পারে। যদিও বাহ্যিক পুরস্কার সবসময় বাজে হয় না, কারণ যে ডিজার্ভ করে তাকে তো অবশ্যই পুরস্কার দেওয়া উচিত, সে তো ডিজার্ভ করে, দেন সে আরো মোটিভেট হয়। সেই হিসেবে যারা আর কি ম্যানেজার তাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয় আর ভেবেচিন্তে মোটিভেট করতে হয়। এটাই হলো কগনিটিভ এভালুয়েশন বা সেলফ ডিটারমিনেশন থিওরি, যেখানে মানুষ নিজে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করে, নিজে থেকে ভালো মতো কাজ করে। চলো নেক্সট থিওরি পড়ি। গোল সেটিং থিওরি, যেটা ডেভেলপ বাই এডউইন লক। এখানে কি এক্সপ্লেন করা হয়েছে? এখানে গোল সেট করা হয়েছে, গোল সেটিং এর থিওরি। দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে, যখন অর্গানাইজেশনে একজনের গোলটা নির্ধারিত থাকে যে তোমাকে আজকে 100 প্রোডাকশন করতে হবে, 100 ইউনিট প্রোডাকশন করতে হবে, দেন তাকে যখন একটা পরিমাপ দিয়ে দেওয়া হয়, তার কাছে স্পষ্ট থাকে যে আজকে আমাকে এতটা কাজ করতে হবে, সে সেই দিকে মনোনিবেশ করে, সেই দিকে ভালোভাবে মন দিয়ে কাজটা করতে পারে। ঠিক আছে, এবার কোনো বিভ্রান্তি থাকে না যে ওই কোনো কিছু থাকে না, ক্লিয়ার একটা গোল থাকে, ফোকাস করতে পারে সেই এমপ্লয়িটা কাজের দিকে। সুতরাং কি হয়, এটা একটা ভালো দিক, গোল স্পেসিফাই হয়ে যাচ্ছে। আর হচ্ছে গোল ডিফিকাল্টি। ঠিক আছে, দেখবে যখন কেউ, মানে তোমরাই ধরে নাও যারা কাজ করছো তারা ভালো করে রিলেট করতে পারবে, যখন তোমাদের কোনো কঠিন কাজ দেওয়া হয় এবং সেটা তোমরা কমপ্লিট করে নাও, তখন একটা স্যাটিসফ্যাকশন লাগে না, একটা অ্যাচিভমেন্ট লাগে না, একটা নিজের উপর একটা মানে বেশ একটা সেলফ কনফিডেন্স আসে, খুব ভালো লাগে। তাহলে গোল ডিফিকাল্টি হচ্ছে যখন কোনো গোল খুব ডিফিকাল্ট হয় তবুও এমপ্লয়িকে এনকারেজ করা হয় যে তুমি করো, তুমি এটা পারবে, এবং তারপর সে যখন সেটা করে নেয় তখন সে আরো মোটিভেট হয়, পরেও পরবর্তীতে আরো নিজের প্রোডাকশন বাড়ানোর জন্য বা আরো কঠিন কাজ করার জন্য। সহজ কাজ করে সেই সেই রকম স্যাটিসফ্যাকশন কেউ পায় না যতটা না কঠিন কাজ কমপ্লিট করে পায়। ঠিক আছে, এটাই হচ্ছে গোল সেটিং থিওরি। এবার আমরা পড়বো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, এমবিও। এটা কি? এটা একটা মডার্ন ম্যানেজমেন্ট, একটা আধুনিক ব্যবস্থাপনা, যেখানে কিনা একটা আধুনিক একটা সিস্টেম, যেখানে কিনা ম্যানেজাররা আর এমপ্লয়িরা একসাথে বসে ডিসিশন নেয়, গোল সেট করে, একসাথে বসে গোল সেট করে, লক্ষ্য নির্ধারণ করে যে কোম্পানির জন্য কোনটা ভালো, পরবর্তীতে এই মুহূর্তে কি করা উচিত। ঠিক আছে, কতটা কি প্রোডাকশন কি করা উচিত, গোল সেট করে, সোজা কথা। এবারে এই গোল সেট যেহেতু ম্যানেজার আর এমপ্লয়ি দুজনে মিলে একসাথে করে, মানে সবাই মিলে একসাথে সেট করে, তাই পারফরমেন্স ইমপ্রুভমেন্ট তো হবেই। কেননা দেখো, এমপ্লয়িরা যখন ডিসিশন নেওয়ার জন্য তাদেরকে ইনভলভ করছে ম্যানেজার নিজে, তখন তারা নিজেকে ভ্যালুয়েবল মনে করছে, তারা নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছে, তারা অর্গানাইজেশনের ভালো ব্যাপারে ভাবছে। সুতরাং রেজাল্টটাও কি হয়, ভালো হয়, পারফরমেন্স কি হয়, ভালো হয়, যে গোলটা সেট করা হয় তার দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এবারে এমবিওর কি কি অ্যাডভান্টেজেস আছে দেখো, আর একটু আগেই বললাম ইমপ্রুভস পারফরমেন্স, এটা পারফরমেন্স কে ইমপ্রুভ করে, যেহেতু এমপ্লয়িরা নিজেরাই গোল সেট করে, নিজেরা কি কি করতে পারবে, কত দূর তাদের দৌড়, সেটা তো তারা নিজেরা ভালো করে জানে, সেই মতো সবাই মিলে গোল সেট করছে। বেটার মোটিভেশন, এমপ্লয়ি যেহেতু নিজেই ওই মিটিং এ পার্ট নিয়েছে, নিজেই যেহেতু গোল সেট করেছে ম্যানেজারের সাথে মিলে, তাই জন্য সে নিজেকে ওটার পার্ট মনে করছে, ফলে ভ্যালুয়েবল মনে করছে, ফলে কি হচ্ছে, বেটার পারফরমেন্স দিচ্ছে, অনেক মোটিভেট থাকছে। পারফরমেন্স ট্র্যাকিং, রেগুলার ইভ্যালুয়েশন সম্ভব হচ্ছে, যেখানে কিনা কার কোথায় উইকনেস, কার কোথায় স্ট্রেংথ, সেগুলো আইডেন্টিফাই করা সহজ হচ্ছে, পারফরমেন্স ট্র্যাক করা সহজ হচ্ছে, ফেয়ার রিওয়ার্ড, সবাইকে যথাযথ পুরস্কার দেওয়া হচ্ছে, প্রমোশন যথাযথ দেওয়া হচ্ছে, আর সেটা এমপ্লয়িরা বুঝতেও পারছে যে কারোর সাথে আনফেয়ার হচ্ছে না, কারণ তারা তো নিজেরাই ওই ব্যবস্থায় যুক্ত ছিল, ওই গোল সেট করতে তারা তো নিজেরাই যুক্ত ছিল, সুতরাং তাদের সাথে কোনো আনফেয়ার হওয়ার সম্ভাবনা কম, মানে হচ্ছে না, সেটা তারা বুঝতে পারছে। রিডিউসেস কনফিউশন, কনফিউশন রিডিউস করছে, অবভিয়াসলি মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে না কেউ, যে কোন দিকে যাব, কোথায় কি করব, গোল সেট করা আছে, সেই অনুযায়ী সবাই এগোচ্ছে। বুস্ট মোরাল, অর্থাৎ কি, যেহেতু এমপ্লয়িরা ওই কোম্পানির ওতে কন্ট্রিবিউট করছে,
এরপরে তারা যখন গোলসে পৌঁছায় তখন তারা খুব প্রাউড ফিল করে, খুব স্যাটিসফাইড ফিল করে। এগুলো হচ্ছে এমবিও অ্যাডভান্টেজেস। চলো কিছু লিমিটেশনসও পড়ে নিই। এবার যে কোনো জিনিসের যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। তাহলে এমবিওর কি কি অসুবিধা বা লিমিটেশনস আছে? ল্যাক অফ সাপোর্ট ফ্রম টপ ম্যানেজমেন্ট। টপ ম্যানেজমেন্টে যারা আছে বড় বড় মাথা, তারা মনে করে আমরা নিজেরাই ডিসিশন নেব, কেন অন্য কাউকে, তাও আবার মামুলি এমপ্লয়ীদের ডিসিশন নেওয়ার সুযোগ দেব? তো তারা এরকম একটা কেউ কেউ মনে করতে পারে, তখন সমস্যা দেখা যায়। আবার এমপ্লয়ি ডাউট, এমপ্লয়িরাও মনে করে এরা নিশ্চয়ই নতুন কোনো চাল চালছে, এমপ্লয়ীদের আবার ভালো চাইবে, এরকম আবার হতে পারে, এরকম একটা ভাব এদের মনে কাজ করে। তারপরে ফোকাস অন কোয়ান্টিটি। সবাই যেহেতু বলে দেয়, ওই একটা মাপকাঠি দিয়ে দেয়, একটা গোল সেট করে দেয় যে ওই 100 ইউনিটই করতে হবে আজকে, এরকম একটা ব্যাপার, তখন সবাই ওই 100 ইউনিট করতে হবে, 100 ইউনিট করতে হবে, ওই কোয়ান্টিটি বাড়িয়ে দেয়, কিন্তু কোয়ালিটি কি হয়, কম হয়ে যায়। তাড়াতাড়ি করার চক্করে খারাপ হয়ে যায় অনেক, খারাপ জিনিস হয়ে যায় অনেক। শর্ট টার্ম থিঙ্কিং। এবারে এই শর্ট টার্মে ভালো করার জন্য লং টার্ম গোলকে ইগনোর করে দেওয়া হয় পুরোপুরি। টাইম কনজিউমিং, এই যে একসাথে সবাই বসো, ডিসিশন নাও, সেটাকে রিভিউ করো, দেন ফলো করো, অনেক টাইমের ব্যাপার। গোল সেট করো, অনেক টাইমের ব্যাপার, তো এটা টাইম কনজিউমিং। ডিফিকাল্ট কোঅর্ডিনেশন, এই যে কখনো কখনো এমপিও যে গোলস সেট করে সেটার সাথে ডিপার্টমেন্টের টার্গেট ম্যাচ খায় না, এটা একটা ডিফিকাল্ট, কোঅর্ডিনেশনটা ঠিকঠাক হয় না। কনক্লিউশন কি? তাহলে এমবিওর উচিত যে টেকনিকটাকে ভালোভাবে ইউজ করা, যাতে এফিসিয়েন্সি বাড়ে, যাতে সবাই স্যাটিসফাইড থাকে, যাতে টিম ওয়ার্ক হয়, যাতে ম্যানেজমেন্টের থেকে সাপোর্ট পাওয়া, প্রপার প্ল্যানিং, কন্টিনিউয়াস মনিটর করা যে ঠিকঠাক গোল সেটের দিকে কাজ হচ্ছে কি হচ্ছে না, এমপ্লয়িরা ঠিকঠাক করছে কিনা মনিটর করা, এগুলো করলে তবেই কিন্তু ঠিকঠাক পরিচালনা করা যাবে। ইকুইটি থিওরি, এই ইকুইটি থিওরিটা কি বোঝাচ্ছে? যখন কোনো এমপ্লয়ি মনে করে যে এই কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় তার সাথে ফেয়ার করা হচ্ছে না, আনফেয়ার হচ্ছে, এটা কখন মনে করে? কখনো যদি সে দেখে যে সে একই কাজ করছে, তার বন্ধু একই কাজ করছে, তবু সে বেশি মাইনে পাচ্ছে, মানে তার বন্ধুটা তার থেকে বেশি মাইনে পাচ্ছে, একই কাজ করছে তবুও রেটিংও পাচ্ছে বেশি, এগুলো কেন? আবার কেউ কেউ ওর থেকে কম কাজ করছে, আবার জুনিয়র সবেমাত্র এসছে, তবুও তারা বেশি আহ, মানে বেশি স্যালারি পাচ্ছে, বেশি রেটিংস পাচ্ছে, এগুলো কেন? এগুলো তো আনফেয়ার। এই সমস্ত কিছু যখন কারোর চোখে পড়ে, তখন সে খুব আনহ্যাপি হয়ে পড়ে, সে খুব ডিমোটিভেট হয়ে পড়ে। এর ফলে কি হয়? এর ফলে সে যেহেতু ডিমোটিভেট হয়ে পড়ে, অখুশি হয়ে পড়ে, তখন সে তার কাজের যে এফর্টটা, সেই এফর্টটা কমিয়ে দেয়, ধর আমি আর বেশি কাজ করবো না, এত এফর্ট দিয়ে কি হবে, সেই তো আমাকে কম মাইনে দিচ্ছে, এরকম একটা ভাব চলে আসে। তারপর সে নিজের যতটা ক্ষমতা তার থেকে কম কাজ করে, তারপর সে তার পারফরমেন্সটা তো কমিয়ে দেয়ই, আবার সে ভালো ওয়ার্কিং কন্ডিশনের জন্য আওয়াজ তোলে যে আমাকেও দিতে হবে, আমাকেও, আমি যেটা প্রাপ্য, আমি যেটা ডিজার্ভ করি, সে পাচ্ছে যখন, তাহলে আমাকে কেন নয়? আওয়াজ রেস করতে হবে। আবার কেউ কেউ কি করে, কেউ কেউ কাজই ছেড়ে দেয়, ধর এখানে আর কাজই করবো না। আবার কেউ কেউ কি করে, কেউ কেউ দেখে যে আরো অনেকে তো এরম ভাবে ট্রিট হচ্ছে, ঠিক আছে, সে সিচুয়েশনটা বুঝে আবার মেনেই নেয়, দেখে সিচুয়েশনটা দেখে আবার একসেপ্ট করে নেয়, তা সে আরো কিছু চেঞ্জের কথা ভাবে, কিন্তু তারপরে কিছু করতে না পারে, শেষ অব্দি আর মেনে নেয় একসেপ্ট করে নেয় সিচুয়েশন। এমপ্লয়ি নিজেদের ফেয়ারনেস কম্পেয়ার করে ডিফারেন্ট ওয়েজে, কিভাবে? যে তার সাথে ঠিকঠাক কাজ করা হচ্ছে কিনা, তার সাথে ন্যায্য করা হচ্ছে কিনা, সেটা সে কম্পেয়ার করে। তার সাথে তার সহকর্মী যে তার সাথে কম্পেয়ার করে, তার কোম্পানি ছাড়া আরো অন্য কোম্পানিতে তার যে বন্ধু বান্ধব, তাদের কাজের সাথে কম্পেয়ার করে, তাদের সমস্ত কিছুর সাথে কম্পেয়ার করে যে তাদের সাথে কতটা ফেয়ারনেস হচ্ছে আর তার নিজের সাথে কতটা ফেয়ারনেস হচ্ছে। তারপরে বাকিদের দেখে যে বাকিরা কিভাবে ট্রিট হচ্ছে,
বাকিদের সাথেও কি একইভাবে অন্যায্য করা হচ্ছে কিনা এই সমস্ত দেখে সে, ঠিক আছে। এরপরে কি হয়, এরপরে তাহলে কি হচ্ছে, তাহলে ম্যানেজারের উচিত, মানে এরপরে তো সে কাজের পরিমাণ কমিয়ে দেবে, বাজে পারফরমেন্স দেবে, কাজ ছেড়ে দেবে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে ম্যানেজারের কি করা উচিত, ম্যানেজারের উচিত প্রত্যেকটা এমপ্লয়িজ এর সাথে সমানভাবে ন্যায্যভাবে বিহেভ করা, যে যেটা ডিজার্ভ করবে তাকে ততটুকুই দেওয়া, না কম না বেশি। আবার এই ফেয়ারনেসটা ম্যানেজারকে বুঝতে হবে যে এই ফেয়ারনেসটা নির্ভর করে এমপ্লয়ি তার অনুভূতির ওপর, এমপ্লয়ি কি ফিল করছে তার উপর। এমপ্লয়ি যদি অন্যভাবে ব্যাপারটা দেখে তাহলে তো বয়েই গেল, মিটেই গেল, চুকেই গেল। তার আর যদি সে বুঝতে পারে যে সে এরকম হচ্ছে ট্রিট, দেন ম্যানেজারের অ্যাকশন নেওয়া উচিত। সুতরাং ম্যানেজারের উচিত কোন এমপ্লয়ি কি ভাবছে কি ফিল করছে এগুলো বোঝা। আর ম্যানেজারের উচিত ফেয়ারনেস করা বা ন্যায্যতা করা কিভাবে, তিনটে উপায়ে, তিনটে টাইপ আছে। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, যেখানে কিনা ভালো কাজের জন্য ভালো রিওয়ার্ড, সমান কাজের জন্য সমান রিওয়ার্ড, যে যতটুকু কাজ করবে সে ততটুকু রিওয়ার্ড পাবে। প্রসিডিউরাল জাস্টিস, যেখানে সঠিক নিয়ম নীতি মেনে পদ্ধতি মেনে ডিসিশন নেবে ম্যানেজার, ঠিক আছে। ভুলভাল কোনো ডিসিশন নেবে না যে ও এ তো আমার কাকার ছেলে, একে বেশি মাইনে দেবো, এরকম ভাবে উলফাল ডিসিশন নেওয়া যাবে না, একদম পদ্ধতি মেনে ডিসিশন নিতে হবে। ইন্টারাকশনাল জাস্টিস, যেখানে সবাইকে রেসপেক্টেড করতে হবে, আই মিন সবাই যাতে রেসপেক্ট পায় আর ভালো ট্রিট হয় সেদিকে খেয়াল রাখতে হবে, ম্যানেজারের উচিত সেদিকে খেয়াল রাখা। তাহলে এই থিওরিটা দ্বারা কি বোঝাচ্ছে, এই থিওরিটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে ন্যায্যতা খুব ইম্পর্টেন্ট, জাস্টিস খুব ইম্পর্টেন্ট। জাস্টিস যদি না হয় তাহলে কিন্তু কোনো এমপ্লয়ি মোটিভেশন পাবে না, স্যাটিসফাইড থাকবে না। এক্সপেকটেশন থিওরি, এই এক্সপেকটেশন থিওরিটা কি, নাম থেকে বোঝা যাচ্ছে এক্সপেক্ট করা, কোনো কিছু আশা করা এরকম কোনো কিছু হবে। তাহলে এই থিওরিটা বলছে যে মানুষ তখনই কঠিন পরিশ্রম করে যখন সে মনে করে যে আমি যদি কঠিন পরিশ্রম করি তাহলে আমি ভালো পারফরমেন্স করতে পারবো, আর আমি যদি ভালো পারফরমেন্স করি তাহলে আমি পুরস্কার ভালো পাবো। তবেই কিন্তু সেই পুরস্কার, যেটা পুরস্কারটা পাবো ওটা আমার খুব দরকার। আর যদি দরকার হয়, যদি সেই পুরস্কারটা তার কাছে গুরুত্ব রাখে তবেই সে কাজটা করবে, নয়তো নয়। তাহলে এই এক্সপেক্ট করে সে ভালো কাজটা করছে, মানে ভালো কাজ মানে কি, সে তার কাজের পরিমাণটা মানে পরিমাপটা ভালো রাখছে, মানে কাজটাকে ভালোভাবে করছে, রাইট, পারফরমেন্সটাকে খুব ভালোভাবে রাখছে। তাহলে মোটিভেশন থিওরি অনুযায়ী এর তিনটে পার্ট আছে, এক্সপেকটেশন থিওরি অনুযায়ী এর তিনটে পার্ট আছে, ঠিক আছে। এক্সপেক্টেন্সি, যেখানে মানুষ বিশ্বাস করে যে আমি যদি অনেক কঠিন পরিশ্রম করি, হার্ড ওয়ার্ক করি, তাহলে আমি ভালো পারফর্ম করতে পারবো। ইনস্ট্রুমেন্টালিটি কি বলছে, আমি যদি ভালো পারফর্ম করি তাহলে আমি পুরস্কার পাবো। ভ্যালেন্স কি বলছে, যে পুরস্কারটা আমি পাবো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ কিনা, ঠিক আছে। মোটিভেশন, তাহলে এর সূত্রটা হয় মোটিভেশন ইকুয়াল টু এক্সপেক্টেন্সি ইনটু ইনস্ট্রুমেন্টালিটি ইনটু ব্যালেন্স, ঠিক আছে। তাই মানুষ বেশি কাজ করার আগে বা হার্ড ওয়ার্ক করার আগে নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করে যে আমি যদি ভালো হার্ড ওয়ার্ক করি তাহলে আমি পারফরমেন্সটা ভালো করতে পারবো তো, আমি যদি ভালো পারফরমেন্স করি তাহলে আমি পুরস্কার পাবো তো, আমি যদি পুরস্কার পাই সেই পুরস্কারটা আমার চাই তো, আমার কাছে গুরুত্বপূর্ণ তো, আলতু ফালতু কোনো পুরস্কার দিয়ে দেবে না তো, এরকম একটা। এই তিনটে কোয়েশ্চেনের আনসারে যদি ইয়েস হয়, দেন এমপ্লয়ি মোটিভেট হয় ওই হার্ড ওয়ার্ক করার জন্য, সে হার্ড ওয়ার্ক করে, সে ভালো পারফরমেন্স করে, সে রিওয়ার্ড পায়, এইভাবে চলতে থাকে, আলটিমেটলি কি হয়, সে মোটিভেট হয়। অপারেন্ট কন্ডিশনিং থিওরি, এই থিওরিটা কি, বিএফ স্কিনার এটি ডেভেলপ করে, ওকে। আচ্ছা, এই থিওরিতে মানুষ, এখানে বলা হয়েছে এমপ্লয়িজরা যখন, আগের আমরা থিওরিতে পড়লাম যে ভালো কাজ করে, করলে কঠোর পরিশ্রম করলে ভালো পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স হলে কি হয়, পুরস্কার পায়। এবার এই থিওরিতে বলা হয়েছে মানুষ কঠোর পরিশ্রম তো করলো কিন্তু যদি ভালো ফলাফল না পায় তাহলে সেই পরিশ্রমটা আর সে পরের বার করে না, আর যদি সেই ফলাফলটা ভালো পায় তাহলে আবার সেই কঠোর পরিশ্রম করে, আবার সেই ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করে।
এটাই বলা হয়েছে। এবার এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 টাইপস অফ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট, এখানে ভালো কাজ করলে, ভালো পারফরমেন্স করলে বোনাস দেওয়া হয়, প্রমোশন দেওয়া হয়, এটসেট্রা। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এখানে কি হয়, এখানে চাপ কমিয়ে দেওয়া হয়, কাজের ভার একটু কমিয়ে দেওয়া হয়, প্রেশার কমিয়ে দেওয়া হয়, এইগুলো। পানিশমেন্ট, যখন আহ, ভালো কাজ কেউ করে না তখন পানিশমেন্ট দেওয়া হয়, হয় স্যালারি কাট করে দেওয়া হয়, না হলে বকাবকি করা হয়, গালিগালাজ করা হয়, না হলে ওয়ার্নিং দেওয়া হয়, হয় করো না হয় কোম্পানি থেকে বেরিয়ে যাও। এক্সটেনশন, এটা কি, টেকিং অ্যাওয়ে বেটার আ বেনিফিট দ্যাট দ্য ওয়ার্কার এনজয়িং আর্লিয়ার, মানে এমন কিছু যেটা কিনা ওয়ার্কার খুব এনজয় করছিল সেটা উঠিয়ে নেওয়া হয়। ধরো কোম্পানি তোমাকে একটা গাড়ি দিয়েছিল যাতায়াতের জন্য অ্যাজ আ এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ি যাতায়াত করবে তাই গাড়ি দিয়েছিল, কিন্তু তুমি খারাপ কাজ করলে বলে সেই গাড়িটা আবার ফিরিয়ে নেওয়া হলো। তাহলে এমন কিছু যেটা তুমি খুব এনজয় করছিলে সেটা ফিরিয়ে নিয়ে নেওয়া হয়। প্রথম দুটো এই রিইনফোর্সমেন্ট মানে পজিটিভ আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এই দুটো রিইনফোর্সমেন্ট মানুষের গুড বিহেভিয়ার বৃদ্ধি করে, মানে ভালো কাজ করায় আরো। আর পানিশমেন্ট আর এক্সটেনশন এটা কি করে, এটা ব্যাড বিহেভিয়ার করা থেকে বিরত করে, মানে আটকায়, যে তুমি খারাপ কাজ করবে সেটা থেকে তোমাকে আটকায় এটা। ঠিক আছে, এই দুটো শাস্তি। তাহলে এইটাকে, এই থিওরিটাকে ক্যারট স্টিক পলিসিও বলা হয়। ক্যারট অর্থাৎ গাজর, তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি রিওয়ার্ড হিসেবে গাজর পাবে, আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে তুমি স্টিক পলিসি হিসেবে লাঠি লাঠি লাঠির বাড়ি খাবে। মানে অ্যাকচুয়ালি তো লাঠির বাড়ি না, অন্যভাবে মারে। এবারে যাই হোক, তো এটাকে ক্যারট বা স্টিক পলিসিও বলা হয়। মানুষ এতে মোটিভেটেড থাকে, আর যদি মোটিভেটেড নাও থাকে তবুও খারাপ কাজ করা থেকে বিরত থাকে। তুমি বসে বসে কোম্পানিতে মোবাইলে গেম খেলে খেলে মাসে শেষে মাইনে নেবে, এটা কিন্তু চলবে না। হয় খারাপ কাজ করলে সেটা থেকে বিরত রাখবে তোমাকে ম্যানেজার, আর না হয় তোমাকে ভালো কাজ করিয়েই ছাড়বে। চলো নেক্সট পেজ। এই থিওরি কিন্তু মানুষকে শেখায়, মানুষ এখানে নিজে এক্সপিরিয়েন্স করে শেখে কিংবা অন্যদের দেখে শেখে। এই দেখার 4টে স্টেপ আছে, বা এই শেখার, এই সোশ্যাল লার্নিং এর 4টে স্টেপ আছে: অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন আর রিইনফোর্সমেন্ট। অ্যাটেনশন, যেখানে ভালো করে কেয়ারফুলি দেখা হয়, ওয়াচ করা হয়, সবাইকে ওয়াচ করা হয়, সোশ্যাল লার্নিং, দেখে দেখে শিখবো। রিটেনশন, রিমেম্বারিং হোয়াট ইজ সিন, যেটা দেখেছো সেটা মনে রাখা, যেটা দেখেছে, যেটা দেখে কিছু শিখেছে সেটা মনে রাখা। রিপ্রোডাকশন, বিং এবল টু কপি দ্য বিহেভিয়ার, তুমি দেখলে একজন খুব কঠিন পরিশ্রম করলো, তাই তার পারফরমেন্সটা খুব ভালো হয়েছে বলে সে পুরস্কার পেলো, তুমি সেটাকে কপি করার চেষ্টা করলে সেই কপি করার ক্ষমতাটা থাকতে হবে, সেই কপি করার ক্ষমতা আনলে নিজের মধ্যে, এটা হচ্ছে রিপ্রোডাকশন। রিইনফোর্সমেন্ট, এই যে বিহেভিয়ারটা তুমি দেখলে অন্য কারোর, সেটা তুমি নিজে রিপিট করলে, তুমি কঠোর পরিশ্রম নিজে করলে, তুমি নিজে ভালো পারফরমেন্স করলে আর নিজে রিওয়ার্ড পেলে, তাহলে কি হলো, এটা রিইনফোর্সমেন্ট হলো। এখানে এক্সাম্পল দিয়েছে যে যদি একজন ব্যক্তি ভালো এক্সট্রা কাজ করার জন্য বোনাস পায় তাহলে সে সেটা আবার করবে, আরো বেশি করে করবে, হার্ড ওয়ার্ক করবে। আর যেখানে একটা বস প্রমিস করেছিল যে তোমরা যদি ওভারটাইম করো তাহলে তোমাদের এক্সট্রা টাকা পে করা হবে, এক্সট্রা থেকেও এক্সট্রা টাকা পে করা হবে, যাই হোক এরা প্রমিস করেছিল, দেন যখন কাজটা হয়ে গেল দেন ভুলে যাও, তোমার ওভারটাইমের টাকা ভুলে যাও, করলে গেছে। তো এরকম যদি হয়, ব্যাস, সবাই ওভার টাইম করা বন্ধ করে দিল, একবার যখন টাকা দিল না আর থোড়াই করবে। তো এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনাল থিওরি আর একটা রূপ। এই অপারেন্ট কন্ডিশনাল থিওরি এর কিন্তু কিছু লিমিটেশনস বা অসুবিধাও আছে, যেমন এটা কারোর ফিলিংস বা ইমোশনের উপর ফোকাস করে না। যেমন একজন এমপ্লয়ি খুব হার্ড ওয়ার্ক করলো এই ভেবে যে তার পারফরমেন্স খুব ভালো হবে এবং তারপর সে রিওয়ার্ড পাবে, কিন্তু এত হার্ড ওয়ার্ক করার পরেও তার পারফরমেন্স ভালো হলো না, তাহলে ম্যানেজার দেখছে সে খুব হার্ড ওয়ার্ক করেছে কিন্তু তবুও সে কিন্তু তাকে রিওয়ার্ড দিতে পারবে না, কারণ এটা ফিলিংস বা ইমোশনকে দেখে না। সাম রিওয়ার্ড মে নট মোটিভেট অল পিপল, সেম রিওয়ার্ড, ঠিক আছে, কারণ হয়তো প্রমোশন চায় কিন্তু ম্যানেজার তাকে কি করলো, একটু বোনাস দিয়ে দিল, তার কি তাতে পেট ভরবে? কোথায় প্রমোশন চাইছে আর কোথায় একটুখানি বোনাস দিয়ে খুশি করার চেষ্টা করছে, তাদের কি করেই বা মোটিভেট হবে। আবার কেউ নিউ এলো, সে বোনাস পেলো, সে তো খুব খুশি হবে, বোনাস পেয়েছে, ও এখন তো প্রমোশনের তার গল্পই নেই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার।
Some rewards or punishment may have opposite বা নেগেটিভ এফেক্টস। ঠিক আছে, এমন কোনো কিছু পানিশমেন্ট বা এমন কিছু কিছু রিওয়ার্ড যেটা কিন্তু নেগেটিভ এফেক্টও ফেলতে পারে। যেমন তোমাকে রিওয়ার্ড দেওয়া হলো, রিওয়ার্ড হিসেবে ধরো তোমাকে দেওয়া হয়েছে একটা গাড়ি কোম্পানি থেকে, কোম্পানি তোমাকে দিয়ে যাবে, নিয়ে আসবে, কিন্তু তুমি কোম্পানি যেহেতু গাড়ি দিয়েছে, তুমি দেরি করে করে অফিস যাচ্ছ, দেরি করে করে আর তাড়াতাড়ি করে অফিস থেকে চলে আসছো, আর ভালো করে মানে একটা ইয়ে হয়ে যাচ্ছে, বা কোনো কিছু একটা নেগেটিভ এফেক্ট পড়ে যাচ্ছে। আবার পানিশমেন্ট কিভাবে নেগেটিভ এফেক্ট ফেলে, এত বেশি পানিশ করে দিয়েছো, এত বেশি গালিগালাজ করে ফেলেছো যে পরের দিনই সে কাজ ছেড়ে পালিয়ে গেল, হবে কি নেগেটিভ এফেক্ট। তাহলে এই থিওরিটা তখনই ইউজফুল হবে যখন এটাকে কেয়ারফুলি অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, মোটিভেশন অ্যান্ড অর্গানাইজেশনাল এফেক্টিভনেস। দেখো, মোটিভেশন একটা অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা ব্যক্তি, একটা সুখী ব্যক্তি, একটা সুখী এমপ্লয়ি যাকে বলে, এমপ্লয়ি যদি স্যাটিসফাইড থাকে তাহলে সে সব থেকে বেশি প্রোডাকশন দিতে পারে। এমপ্লয়ি যদি স্যাটিসফাইড না থাকে তাহলে তাকে যতই টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করো না কেন, তবু সে ভালো প্রোডাকশন দিতে পারবে না, একদম লেভেলের প্রোডাকশন দিতে পারবে না। ঠিক আছে, কারণ মানুষের মধ্যে ইমোশন আছে, মানুষ মেশিনের মতো নয়। মেশিন তুমি কিনলে বেশি টাকা দিয়ে, তাই বেশি প্রোডাকশন দিল। মেশিন, অন্য কোনো কোম্পানি কিন্তু তোমার নকল করে একই মেশিন কিনে একই প্রোডাকশন করতে পারে, কিন্তু মানব সম্পদ কেউ কপি করতে পারে না। তুমি যদি, তোমার কাছে যদি বিশ্বস্ত এমপ্লয়ি থাকে, কমিট, যে কিনা কমিটমেন্ট দিয়েছে, যে কিনা ফুল অফ এনার্জি, স্যাটিসফাইড, যে কিনা তোমার সাথেই থাকবে, বিপদে আপদে সব সময় কোম্পানির সাথে থাকবে, তাকে কি অন্য কোম্পানির লোক নিতে পারবে কপি করে? তার সেরকম এমপ্লয়ি খুঁজতে অনেক টাইম লাগবে, মানে সহজে পাবে না। এরকম একটা বিখ্যাত হারথান স্টাডিতে এলটন মায়ো এটাই দেখিয়েছেন যে মোটিভেশন খুব খুব বেশি বড় এফেক্ট ফেলে একটা কোম্পানির পারফরমেন্স কত দূর এগোবে তার উপর, একটা কোম্পানির পারফরমেন্সের উপর অনেক বড় এফেক্ট ফেলে হচ্ছে মোটিভেশন। এমপ্লয়ি যত মোটিভেট থাকবে, পারফরমেন্স তত বেশি। যদি এমপ্লয়িরা বা ওয়ার্কার্সরা মোটিভেটেড না থাকে তাহলে কিন্তু তারা ডিসস্যাটিসফাইড থাকলে তারা অ্যাবসেন্ট করতে পারে অনেক বেশি বেশি দিন, দেরি করে কাজে আসতে পারে, কাজের পরিমাণ মানে কাজের মান তারা ভালো রাখতে পারে না, কোয়ালিটি ভালো রাখে না, যেমন তেমন করে কাজটা হয়ে গেলেই হলো, চলো আজকের দিনটা পার হয়ে যায়, এরকম একটা ভাব করে। তারপরে তারা ইউনিয়ন অ্যাক্টিভিটি বেশি করে, চলবে না চলবে না এসব, চলবে না এসব, যাই হোক। আর মোটিভেশন মানে হচ্ছে কি একটা ইনার ড্রাইভ, একটা মানুষকে ভেতর থেকে পুশ করে কিসের জন্য, যে তুমি কাজটা করো। একটা মানুষ নিজে থেকে যখন কোনো কাজ করতে চায় তখন উম, তার কাছে বেতনটা ম্যাটার করে না, অবশ্যই করে পেট চালানোর জন্য শুধুমাত্র, তবে আহ, যতটা তার টার্গেট থাকে, সে যদি সেই কাজটাকে ভালোবাসে তাহলে সেই টার্গেটের বাইরে গিয়ে কাজ করে, একটু ক্রিয়েটিভিটি দেখায়, কোম্পানির গ্রো এর জন্য চিন্তা ভাবনা করে, ওয়ার্ক প্লেসটাকে সে পজিটিভ করে রাখে, কেননা সে এখানে কাজ করতে ভালো লাগছে তার। এবার সে, তার যেহেতু কাজ করতে ভালো লাগছে, সেই ওয়ার্ক প্লেসটাও তার খুব পজিটিভ মনে হচ্ছে, গল্প গুজব করতে করতে দিন কেটে যাচ্ছে, তাহলে মানে গল্প করতে করতে কাজ করা আর কি, যাই হোক ওয়ার্ক প্লেসটা তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে, আর কাজ করা ইজি হয়ে যাচ্ছে। গুড এমপ্লয়িজ যখন থাকছে, তখন গুড এমপ্লয়িজ ধরে রাখা যখন সহজ হয়ে যাচ্ছে তাদেরকে মোটিভেট করে, তখন বারবার করে নতুন কর্মীর খোঁজ করতে হচ্ছে না, আর সেখানে অনেক টাকা পয়সা বেঁচে যাচ্ছে, অনেক সময় বেঁচে যাচ্ছে, এত কিছু হচ্ছে শুধুমাত্র মোটিভেশনের জন্য। যাই হোক, মোটিভেশন অ্যান্ড অর্গানাইজেশনাল ইফেক্টিভনেসে আমাদের এটা মাথায় রাখতে হবে যে মোটিভেশন থিওরি, যখন কোনো মোটিভেশন থিওরি আমরা অ্যাপ্লাই করব অ্যাজ আ ম্যানেজার, তখন সেটা যেন সেইখানে প্রযোজ্য হয়। ওয়ার্ক এনভায়রনমেন্ট, নেচার অফ দ্য জব, পার্সোনাল নিডস, এই সমস্ত কিছুর ওপর বিচার বিবেচনা করে কিন্তু আমরা কোনো থিওরি, কোনো মোটিভেশন থিওরি অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল, যদি কোনো জব মেজার করার মতো হয় যে এত পরিমাণ
আজকে তৈরি করতে হবে এত পরিমাণ, তাহলে সেখানে গোল সেটিং থিওরি ভালো কাজ করবে। আবার যদি কোনো এমপ্লয়ির চাহিদা আলাদা, এক একজন এমপ্লয়ির চাহিদা এক এক রকম হয়, তাহলে সেখানে ম্যাসলোর নিড থিওরি বেশি কাজ করবে। ইন শর্ট কি বলা যায়, মোটিভেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ পারফরমেন্স বৃদ্ধির ক্ষেত্রে, প্রবলেম কমানোর ক্ষেত্রে, আর অর্গানাইজেশনকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটাই ছিল আমাদের মোটিভেশনাল চ্যাপ্টার। আজকে আমি এখানেই শেষ করলাম ফিফথ চ্যাপ্টার, মোটিভেশন। আমাদের ফিফথ চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেছে, আমাদের আর 3টে চ্যাপ্টার বাকি আছে। আমার এই সিরিজটা তোমাদের কেমন লাগছে জানিও। শুধুমাত্র আমাদের এই ইয়ার 2025 এর জন্যই আমি বানিয়ে রাখছি না, আমি এই সিরিজটা বানিয়ে রাখছি ভবিষ্যতে যারা আসবে, যারা ইনকাম করবে, তারা যাতে দেখে সুবিধা পায় তার জন্য। সুতরাং তোমরা যদি পরে কেউ কখনো দেখে থাকো, দেন অনেক বেশি ধন্যবাদ যে তুমি আমার পুরো ভিডিওটা দেখলে, কিছু শিখলে। আর কিপ লার্নিং, কিপ লার্নিং, আর শেয়ার ইওর নলেজ। তোমার নলেজটা সবার সাথে শেয়ার করো, তবেই বাড়বে। ঠিক আছে, ভালো থেকো, টাটা।